আমাদের ডিজিটাল জীবনটা মাঝে মাঝে একটা পুরনো জিনিসপত্রে ঠাসা বাড়ির চিলেকোঠার মতো মনে হয়। একদম ঠিক উপমা। শত শত ফাইল, না পড়া আর্টিকেল, পুরনো নোটস, কোথায় যে কি আছে তার কোনো ঠিক নেই। আর জরুরি সময়ে কিছু একটা খুঁজতে গেলেই তো মনে হয় খড়ের দাদায় সূচ খুঁজছি। ঠিক তাই। কিন্তু যদি এমন কোনো পদ্ধতি থাকত যা এ পুরো জঞ্জালকে মাত্র 4টে সহজ ফোল্ডারে সাজিয়ে ফেলতে পারে, শুধু তাই নয়, এটা করতে ঘণ্টার পর ঘণ্টা সময়ও লাগবে না। আমরা আজ ঠিক এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। টিয়াগো ফোর্টের লেখা একটি বইয়ের উপর ভিত্তি করে আমরা PARA মেথড নামের একটা পদ্ধতি নিয়ে কথা বলবো। PARA? হ্যাঁ, আর এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে এটা আপনাকে লাইব্রেরিয়ানের মতো করে তথ্য সাজাতে বলে না, বরং আপনার জীবনের লক্ষ্য আর কাজের গতির সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা জীবন্ত সিস্টেম তৈরি করতে সাহায্য করে। জীবন্ত সিস্টেম, এই শব্দটা আমার দারুণ লাগলো, কারণ আমাদের কাজ তো স্থির থাকে না, সারাক্ষণ বদলায়। আমরা স্কুলে যেভাবে বিষয় অনুযায়ী, যেমন গণিত, ইতিহাস, বিজ্ঞান, খাতা সাজাতাম, বাস্তব জীবনে তো সেভাবে কাজ হয় না। আমার আজকের একটা আইডিয়া কালকের একটা প্রজেক্ট হয়ে যেতে পারে। প্যারা মেথড কি এই বদলের সাথে মানিয়ে নিতে পারে? একদম। এই পদ্ধতির মূল ভিত্তিটাই হল অ্যাকশন বা কর্ম। এটি তথ্যকে এমনভাবে সাজায় যা আমাদের লক্ষ্য পূরণে সরাসরি সাহায্য করে, সিন্ধুকে ভরে রাখার জন্য নয়। আচ্ছা। ফোর্টের বই অনুযায়ী এই পদ্ধতি ঠিকভাবে ব্যবহার করতে পারলে 5টি বড় পরিবর্তন আসতে পারে। প্রথমত, তথ্য খুঁজতে আর সময় নষ্ট হবে না। দ্বিতীয়ত, মনোযোগ বাড়বে। মনোযোগ বাড়বে, এটা খুব দরকারি। অবশ্যই। তৃতীয়ত, কাজ শেষ করার একটা ধারাবাহিকতা তৈরি হবে। চতুর্থত, সৃজনশীলতা বাড়বে। আর সবশেষে, ইনফরমেশন ওভারলোড আর ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট এর চাপ থেকে মুক্তি মিলবে। এই প্রতিশ্রুতিগুলো তো বেশ বড়। তাহলে আজকের আলোচনায় আমাদের মিশন হবে এই প্যারা পদ্ধতির গভীরে যাওয়া। আমরা এর মূল 4টি ক্যাটাগরিকে ভেঙে দেখব, কিভাবে অবিশ্বাস্যভাবে মাত্র 60 সেকেন্ডে এটা সেট করা যায় তা জানব। আর দেখব এই পদ্ধতিটা আসলে আমাদের ডিজিটাল জীবনের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারে কিনা। চলুন শুরু করা যাক। অবশ্যই। তো প্যারা নামটা এসেছে 4টে শব্দ থেকে: প্রজেক্টস, এরিয়াজ, রিসোর্সেস আর আর্কাইভস। আপনার ডিজিটাল জীবনের সবকিছু, ফাইল, নোটস, ছবি, বুকমার্ক, এই 4টে ফোল্ডারের মধ্যেই জায়গা করে নিতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক P দিয়ে, মানে প্রজেক্টস। আমি ঠিক বুঝেছি কিনা দেখুন। এটা হলো সেই সব কাজ যেগুলোর শেষে বলা যাবে কাজটা শেষ হলো। একদম। যেমন একটা বাড়ি বানানো, একটা রিপোর্ট লেখা, বা সামনের মাসের জন্য একটা ট্রিপ প্ল্যান করা। একদম ঠিক ধরেছেন। যার একটা পরিষ্কার শুরু আর শেষ আছে, সেটাই প্রজেক্ট। এর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আর সাধারণত একটা ডেডলাইনও থাকে, যেমন নতুন ওয়েবসাইট ডিজাইন করা বা স্প্যানিশ ভাষা কোর্স শেষ করা। কাজটা শেষ হলে ফোল্ডারটাও তার জীবনের উদ্দেশ্য হারায়। বেশ, তাহলে এরপর এ, মানে এরিয়াজ বা দায়িত্বের ক্ষেত্র। এটা তাহলে কি? প্রজেক্টের সাথে পার্থক্য কোথায়? এখানেই ব্যাপারটা খুব মজার হয়ে ওঠে। প্রজেক্টের যেমন একটা ডান মোমেন্ট আছে, এরিয়ার তেমন কোনো শেষ নেই। শেষ নেই? না, এটা হলো আপনার জীবনের সেই সব দায়িত্ব যা আপনি সারা জীবন ধরে পালন করে যাবেন একটা নির্দিষ্ট মান বজায় রাখার জন্য। যেমন আপনার স্বাস্থ্য। আপনি কি কখনো বলতে পারবেন, আমার স্বাস্থ্যচর্চা আজ থেকে শেষ? আশা করি না। তার মানে আমার ব্যক্তিগত ফিন্যান্স বা অর্থব্যবস্থা, আমার পরিবারের দেখাশোনা বা আমার চাকরির নির্দিষ্ট দায়িত্ব, যেমন মার্কেটিং, এগুলো সবই এরিয়া, কারণ এগুলো চলমান প্রক্রিয়া। ঠিক। এরপর আসে আর, অর্থাৎ রিসোর্সেস বা তথ্যসূত্র। এটা আমার ব্যক্তিগত লাইব্রেরি, তাই তো? হ্যাঁ, বলতে পারেন। এমন সব বিষয় জানিয়ে আপনার আগ্রহ আছে, যা আপনি শিখছেন বা ভবিষ্যতে শিখতে চান, কিন্তু এই মুহূর্তে কোনো নির্দিষ্ট প্রজেক্ট বা এরিয়ার সাথে সরাসরি যুক্ত নয়। যেমন গ্রাফিক ডিজাইন, জাপানি রান্না, কোয়ান্টাম ফিজিক্স বা বাগান করা। কিন্তু আমার একটা দ্বিধা আছে। আমি যদি সাইকোলজি নিয়ে কোনো আর্টিকেল পড়ি, যেটা আমার কোনো বর্তমান প্রজেক্টের সাথে যুক্ত নয়, কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেটা কোথায় রাখব? ভালো প্রশ্ন। এটাকে তো রিসোর্স ফোল্ডারে রাখতেই হবে, যা আবার সেই পুরনো বিষয়ভিত্তিক ফোল্ডারের মতোই শোনাচ্ছে। আমরা তো এটাই এড়াতে চাইছিলাম, তাই না? চমৎকার প্রশ্ন। এখানেই সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যটা।
আপনার পুরনো সাইকোলজি ফোল্ডারে হয়তো শত শত আর্টিকেল থাকতে পারে যা আপনি হয়তো আর কোনোদিনও খুলবেন না। ঠিক। কিন্তু প্যারা সিস্টেমে রিসোর্সেস ফোল্ডারের ভেতরে সাবফোল্ডারগুলোও হতে পারে অ্যাকশন ঘেঁষা বা আগ্রহ ভিত্তিক, যেমন প্যারেন্টিং টেকনিক্স বা নেগোশিয়েশন স্কিলস বা ক্লাসিক ফিল্ম হিস্ট্রি। আচ্ছা। এগুলো নিছক বিষয় নয়, এগুলো আপনার আগ্রহের ক্ষেত্র যা আপনি কোনো না কোনো কাজে লাগাতে চান বা যা আপনাকে আনন্দ দেয়। এটাই মূল মানসিকতার পরিবর্তন। বুঝেছি। তাহলে এটা শুধু তথ্যের স্তূপ নয়, বরং আমার ভবিষ্যতের আমিকে গড়ে তোলার রসদ। আর সবশেষে আবার যেটা আর্কাইভস বা আর্কাইভ, এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো আপনার ডিজিটাল স্টোর রুম। উপরে 3টি ক্যাটেগরির প্রজেক্টস, এরিয়াজ এবং রিসোর্সেস, এমন সব আইটেম যা এখন আর সক্রিয় নয় কিন্তু আপনি মুছে ফেলতে চান না, সেগুলো এখানে এসে জমা হবে। যেমন শেষ হয়ে যাওয়া কোনো প্রজেক্ট। হ্যাঁ, বা পুরনো হয়ে যাওয়া কোনো রিসোর্স, বা এখন আর প্রাসঙ্গিক নয় এমন কোনো এরিয়ার ফাইল। এই পুরো সিস্টেমটা সরলতা আমার ভালো লাগছে, কারণ সত্যি বলতে যদি আমার ফাইল গোছানোর সিস্টেমটা আমার জীবনের মতনই জটিল হয় তাহলে তো সিস্টেমটা ম্যানেজ করতেই সব শক্তি খরচ হয়ে যাবে। একদম। ঠিক এই কারণেই প্যারা ডিজাইন করা হয়েছে। এর উদ্দেশ্য মনোযোগ কেড়ে নেওয়া নয়, বরং মনোযোগ ফিরিয়ে দেওয়া। মনোযোগ ফিরিয়ে দেওয়া। ভাবুন, যখন আপনার নতুন ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট ফোল্ডারে সব ডিজাইন, নোটস আর কন্টেন্ট এক জায়গায় থাকে, তখন আপনার মস্তিষ্ককে 10টা ভিন্ন ফোল্ডার থেকে তথ্য খোঁজার জন্য বাড়তি চাপ নিতে হয় না। এই যে মানসিক শক্তির সাশ্রয়, এটাই আসলে মনোযোগ ফিরিয়ে দেওয়া। এই প্রসঙ্গে আপনি কাজভিত্তিক আর বিষয়ভিত্তিক সাজানোর পার্থক্যের কথা বলছিলেন। বইয়ে নাকি এ নিয়ে দারুণ একটা উদাহরণ আছে? হ্যাঁ, উদাহরণটা খুব চোখ খুলে দেওয়ার মতো। লেখক একজন প্রোডাক্টিভিটি কোচ হিসেবে এক বায়োটেক ফার্মের সিনিয়র ডিরেক্টরের কাছে তার প্রজেক্ট লিস্ট দেখতে চেয়েছিলেন। আচ্ছা। ভদ্রলোক খুব আত্মবিশ্বাসের সাথে একটা লিস্ট দেখালেন যেখানে লেখা ছিল হায়ারিং, ইভেন্টস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ভ্যাকেশনস ইত্যাদি। মজার বিষয় হলো এগুলোর একটাও তো প্রজেক্ট নয়। ঠিক, সবগুলোই তো এরিয়া বা দায়িত্বের ক্ষেত্র, কারণ এগুলোর কোনোটাতে নির্দিষ্ট শেষ হওয়ার তারিখ নেই। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি কখনো শেষ হয়? হায়ারিং প্রক্রিয়াও তো চলতেই থাকে। একদম। আর এর ফলে দুটো বড় সমস্যা তৈরি হয়। প্রথমত, কাজের পরিধি বোঝা যায় না। হায়ারিং বলতে ঠিক কতখানি কাজ তা স্পষ্ট নয়। এটা একটা বিশাল অস্পষ্ট দায়িত্বের মতো মাথার ওপর চেপে থাকে। কিন্তু যদি একে ছোট ছোট প্রজেক্টে ভাগ করা হয়, যেমন আগামী 3 মাসের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নিয়োগ করা, তাহলে কাজের চাপ বোঝা অনেক সহজ হয়ে যায় এবং কাজটাকেও আর অসীম মনে হয় না। আর দ্বিতীয় সমস্যাটা নিশ্চয়ই প্রেরণার অভাব। যখন আমাদের লিস্টে শুধু শেষ না হওয়া দায়িত্বের তালিকা থাকে, তখন আমরা কোনো অগ্রগতি বুঝতে পারি না। ঠিক। কিন্তু যখন আমরা একটি ছোট প্রজেক্ট শেষ করি, তখন সেই ছোট ছোট জয়ের অনুভূতি আমাদের এগিয়ে যেতে প্রেরণা যোগায়। ঠিক ধরেছেন। এখানে আরেকটা প্রশ্ন আসে যা অনেকেই গুলিয়ে ফেলে। যেমন ধরুন স্বাস্থ্য বা হেলথ তো একটা এরিয়া, হ্যাঁ, কিন্তু যদি কারো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, যেমন 3 মাসে 5 কেজি ওজন কমানো, তখন কি এটা একটা প্রজেক্ট হয়ে যাবে না? এই পার্থক্যটা তো বেশ সূক্ষ্ম। হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। আমারও এটা মাথায় আসছিল। এবং শেষ আছে, আচ্ছা। এই প্রজেক্ট চলাকালীন প্রয়োজনীয় সব ডায়েট চার্ট, ওয়ার্কআউট প্ল্যান সব ওই প্রজেক্ট ফোল্ডারে থাকবে। প্রজেক্টটা শেষ হয়ে গেলে সেই ফোল্ডারটা আর্কাইভ হয়ে যাবে। কিন্তু আপনার হেলথ নামের এরিয়া ফোল্ডারটা সারা জীবন থাকবে, যেখানে হয়তো আপনার হেলথ ইন্স্যুরেন্সের কাগজ বা ডাক্তারের রিপোর্ট থাকবে। বুঝেছি। এই পার্থক্যটা বুঝতে পারলেই সিস্টেমটা কাজ করতে শুরু করবে। একদম। এই আইডিয়াটা আমার খুব ভালো লাগলো, যে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা। কিন্তু সত্যি বলতে শুরু করার কথা ভাবলেই কেমন যেন ক্লান্ত লাগে। আমার তো মনে হয় পুরো সিস্টেমটা সেট আপ করতেই কয়েকদিন লেগে যাবে। আমার ডকুমেন্টস ফোল্ডারে শত শত ফাইল। আর এখানেই টিয়াগো ফোর্টের সবচেয়ে বড় চমক। তিনি বলেন ঘন্টার পর ঘন্টা ফাইল গোছানোর কোনো প্রয়োজনই নেই। বলেন কি? মাত্র 3টে সহজ ধাপে প্রায় 60 সেকেন্ডের মধ্যেই এটা করা সম্ভব। মাত্র 60 সেকেন্ড? এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। কিভাবে সম্ভব? কারণ প্রথম ধাপে আমরা গোছাচ্ছি না, শুধু পরিষ্কার করছি। ভাবুন, আপনার ডেস্কের উপর ছড়ানো সব কাগজ একসাথে করে একটা বড় বক্সে ভরে ফেললেন। ডেস্কটা খালি হয়ে গেল না? হ্যাঁ, তা তো হলো। ধাপ 1 ঠিক তাই। আপনার ডকুমেন্টস ফোল্ডারের সব ফাইল আর সাবফোল্ডার সিলেক্ট করুন, একটা নতুন ফোল্ডার বানান, নাম দিন আর্কাইভ, আজকের তারিখ, যেমন
আর্কাইভ 2025-11-24 আর সব ওর ভেতরে ঢুকিয়ে দিন। ব্যাস। ব্যাস 30 সেকেন্ড শেষ। আপনার ডিজিটাল ডেস্ক এখন সম্পূর্ণ পরিষ্কার। ওয়াও, এটা তো আসলেই সহজ। একটা অদ্ভুত মুক্তির অনুভূতি হচ্ছে শুধু কল্পনা করেই। তারপর এবার শুধু একটা ফোল্ডার বানান, ওয়ান প্রজেক্টস, আর তার ভেতরে এই মুহূর্তে যে 2-3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন সেগুলোর জন্য একটা করে সাবফোল্ডার বানান। যেমন বাথরুম সংস্কার, মেক্সিকো সিটি ভ্রমণ পরিকল্পনা। আচ্ছা, বাকি 30 সেকেন্ডে এটাও হয়ে যাবে। এরিয়াস বা রিসোর্সেস নিয়ে ভাবারই দরকার নেই এখন। তার মানে আমি শুধু বর্তমানের ওপর ফোকাস করছি, ভবিষ্যতের সব গোছানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। একদম, এটাই ধাপ 3, প্রয়োজন অনুযায়ী অন্য ফোল্ডার তৈরি করা। এরিয়াস এবং রিসোর্সেস ফোল্ডারগুলো আগে থেকে তৈরি করার কোনো দরকার নেই। আগে থেকে না? না, লেখক একটা সফটওয়্যার ফার্মের উদাহরণ দিয়ে বলেছেন, আগে থেকে অনেক খালি ফোল্ডার বানিয়ে রাখলে তা ব্যবহারকারীদের জন্য হতাশাজনক হয়। যখন আপনার স্বাস্থ্য নিয়ে কোনো ফাইল রাখার প্রয়োজন হবে, ঠিক তখনই টু এরিয়াস ফোল্ডারটি তৈরি করে তার ভেতরে হেলথ সাবফোল্ডার বানান। অর্থাৎ জাস্ট ইন টাইম অর্গানাইজিং। ঠিক, যখন প্রয়োজন ঠিক তখনই গোছানো। আচ্ছা, সিস্টেম তো সেট আপ হলো, কিন্তু 1 সপ্তাহ পর এটাকে আবার জঞ্জালে পরিণত হওয়া থেকে আটকাবো কি করে? এর জন্য কিছু সহজ নিয়ম আছে। প্রথমত, প্রতিটি প্ল্যাটফর্মে ডকুমেন্টস, নোটস অ্যাপ, ইমেল একটি জিরো ইনবক্স ফোল্ডার রাখুন। জিরো ইনবক্স? হ্যাঁ, যে কোনো নতুন ফাইল বা নোট প্রথমে এখানেই এসে জমা হবে। এটা আপনার ডিজিটাল মেইল বক্স। আর ফোল্ডারগুলোর আগে নম্বর ব্যবহার করার আইডিয়াটাও দারুণ। 0 ইনবক্স, 1 প্রজেক্টস, 2 এরিয়াস, 3 রিসোর্সেস, 4 আর্কাইভস। এতে আপনার কাজের ফোল্ডার মানে প্রজেক্টস সবসময় চোখের সামনে সবার উপরে থাকবে। নামকরণের ক্ষেত্রেও একটা মজার নিয়ম ব্যবহার করা যেতে পারে, যদিও এটা আবশ্যক নয়। যেমন প্রজেক্টের নামের আগে কোনো প্রাসঙ্গিক ইমোজি। যেমন প্রজেক্ট, ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, আর এরিয়ার নামগুলো বড় হাতের অক্ষরে হেলথ, এবং রিসোর্সের নাম ছোট হাতের অক্ষরে পিয়ানো সংস লেখা। এতে এক নজরেই ফোল্ডারের ধরন বোঝা যায়। আর রক্ষণাবেক্ষণের জন্য কতটা সময় দিতে হবে? দিনে 1 ঘন্টা। সপ্তাহে মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট? হ্যাঁ, আমি নিজে যখন প্রথম এটা ব্যবহার শুরু করি, আমার সবচেয়ে বড় ভুল ছিল এরিয়াস ফোল্ডারে প্রায় 20টা সাব ফোল্ডার বানিয়ে ফেলা। পরিবার, বন্ধু, শখ, লেখালেখি। পরে বুঝলাম আমি সেই পুরনো ফাঁদেই পা দিয়েছি। এখন আমার মাত্র 4-5টা এরিয়া আছে, যা আমার জীবনের মূল স্তম্ভ। রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহে একবার শুধু 3টি কাজ করতে হয়। ইনবক্সে থাকা আইটেমগুলো শিরোনাম ঠিক করা, সেগুলোকে সঠিক পারা ফোল্ডারে সরানো এবং সক্রিয় প্রজেক্টের তালিকাটা একবার দেখে নেওয়া, নতুন কিছু যোগ হলো কিনা বা পুরনো কিছু শেষ হলো কিনা। তার মানে এই সিস্টেমটা আসলে স্থির কিছু নয়, এটা আমার জীবনের সাথে সাথে বদলাতে থাকবে। ঠিক তাই, এটাই এর সবচেয়ে বড় শক্তি। এটি একটি চলমান প্রক্রিয়া। তথ্যের প্রাসঙ্গিকতা সময়ের সাথে বদলায়। যেমন আজ যা আপনার জন্য একটি রিসোর্স, ধরুন কিছু কোচিং টেকনিক নিয়ে পড়া আর্টিকেল, চাকরিতে পদোন্নতির পর তা আপনার জন্য একটি এরিয়া হয়ে যেতে পারে। যেমন আমার অধীনে থাকা কর্মীদের ম্যানেজ করা। একদম, ডিরেক্ট রিপোর্টস। আবার সেই জ্ঞান ব্যবহার করে যখন আমি আমার টিমের জন্য একটি ট্রেনিং ওয়ার্কশপ আয়োজন করব, তখন তা একটা প্রজেক্ট হয়ে যাবে, Q3 কোচিং ওয়ার্কশপ। ঠিক তাই। তার মানে তথ্য এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে প্রবাহিত হতে থাকবে। এই নমনীয়তাই অসাধারণ। আর যদি কখনো মনে হয় সবকিছু আবার এলোমেলো হয়ে গেছে, যদি মনে হয় এই সিস্টেম আর কাজ করছে না, তখন কি করব? আবার ঘন্টার পর ঘন্টা ধরে গোছাবো? না, লেখকের পরামর্শ খুবই সহজ এবং বিপ্লবী। ডিজিটাল দেউলিয়াত্ব ঘোষণা করুন। ডিজিটাল দেউলিয়াত্ব? এই শব্দটা দারুণ। ভয় না পেয়ে সবকিছু আর্কাইভ করে নতুন করে শুরু করার এই ধারণাটা মানসিকভাবে খুব স্বস্তিদায়ক। ঠিক তাই। আপনার বর্তমান প্রজেক্টস, এরিয়াজ, রিসোর্সেস ফোল্ডারের সবকিছু একটি নতুন তারিখ দেওয়া আর্কাইভ ফোল্ডারে পাঠিয়ে দিন এবং আবার সেই 60 সেকেন্ডের প্রক্রিয়া দিয়ে নতুন করে শুরু করুন। আর কোনো তথ্য হারিয়ে যাওয়ার ভয়ও নেই? একদমই না, কারণ আর্কাইভ থেকে সার্চ করে যে কোনো সময় যে কোনো কিছু খুঁজে বের করা সম্ভব, কিন্তু আপনার কাজের জায়গাটা আবার পরিষ্কার হয়ে যাবে। তাহলে দিনের শেষে এই আলোচনার মূল কথা কি দাঁড়ালো? প্যারামেথড শুধু ফাইল গোছানোর একটা কৌশল নয়, এটা আমাদের ডিজিটাল জগতের সঙ্গে সম্পর্ক বদলানোর একটা দর্শন। এটা আমাদের শেখায় কিভাবে কম গুছিয়েও
বেশি কাজ করা যায়। একদম। এটি আমাদের শেখায় যে তথ্যের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা লক্ষ্য নয়, বরং তথ্যকে নিজের লক্ষ্যের দিকে প্রবাহিত করাই আসল কাজ। এই পদ্ধতি আমাদের একটি কাল্পনিক, নিখুঁতভাবে গোছানো জীবনের স্বপ্ন না দেখিয়ে আমাদের বাস্তব, কিছুটা অগোছালো কিন্তু গতিশীল জীবনের প্রয়োজনীয়তার প্রতিফলন ঘটায়। আলোচনার শেষে লেখক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যা আমাকে বেশ ভাবাচ্ছে। তিনি বলছেন, আমরা নলেজ ওয়ার্কার বা জ্ঞানকর্মীর যুগ থেকে বেরিয়ে উইজডম ওয়ার্কার বা প্রজ্ঞাকর্মীর যুগে প্রবেশ করছি। ঠিক। এখন শুধু একগাদা জ্ঞান থাকাই যথেষ্ট নয়, বরং সেই জ্ঞানকে ব্যবহার করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতাই আসল। প্রশ্নটা হলো, আমাদের ডিজিটাল ফাইলে সংগ্রহ করা জ্ঞান ও তথ্যের দিকে তাকালে কি মনে হয় যে আমরা আমাদের কোনো বড় স্বপ্নের জন্য, যা হয়তো 1 মাস বা 1 বছর পরের জন্য ভাবছিলাম, আসলে আজই প্রস্তুত? ওয়াও! এই সিস্টেমটি সেই প্রস্তুতিকে চোখের সামনে তুলে ধরে, আমাদের মনে করিয়ে দেয় আমাদের লক্ষ্য কী এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের হাতে কি অস্ত্র আছে।